আসসালামু আলাইকুম। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার জোনাকি, প্রভাষক অর্থনীতি বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা ভালো থাকো সে প্রত্যাশা করি। আর আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়াবো। সেটি হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, তারপর ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লেখো, বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তো আজকে আমি তোমাদের যেটা যে কি অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে সেটা শুরুতে আলোচনা করতে চাই। সেক্ষেত্রে যেসব প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর ভিত্তি করে একটি দেশের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। তাহলে কি যে একটা দেশের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর ভিত্তি করে একটি দেশের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে কি অর্থনৈতিক ব্যবস্থা বলে। তো এই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। এটা কি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। তবে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাসমূহকে প্রধানত কি 4 ভাগে ভাগ করা যায়। তাহলে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে মোটামুটি কি 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি, তা একটি হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আমরা যদি এগুলোকে একটু লিখতে চাই যে 4 ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ব্যবস্থা। তো শুরুটি হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এর আরেকটি হচ্ছে কি যে নির্দেশমূলক অর্থব্যবস্থা, বা এটার আরেক নাম হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তারপর হচ্ছে নাম্বার 3, সেটা হচ্ছে কি মিশ্র অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা। আরেকটা হচ্ছে কি ইসলামী অর্থব্যবস্থা। নাম্বার 4 কি ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা, আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা যে জিনিসটি দেখলাম যে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য পড়ব। তো আমরা জানি যে অর্থনৈতিক ব্যবস্থা কি যেসব প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর ভিত্তি করে একটা দেশের অর্থনৈতিক কার্য পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। পৃথিবীর বিভিন্ন দেশের কি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে কি বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। তো পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাকে প্রধানত কি 4 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, আরেকটি হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, আর আরেকটা হচ্ছে কি ইসলামী অর্থব্যবস্থা, নাম্বার 4। তো আজকে আমাদের কোশ্চেন কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আর বৈশিষ্ট্য মধ্যে আমরা শুরুতে আমাদের জানতে হবে কি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি। তো সেক্ষেত্রে হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরেক নাম হচ্ছে কি পুঁজিবাদী অর্থব্যবস্থা। তো এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার সূত্রপাত হয় কি ইউরোপে, এবং সেটা কি 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার যাত্রা শুরু হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা দিতে চাই তবে কি যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ
গুলোর উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি বাধা ব্যতি রেখে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়, সে অর্থব্যবস্থাকে কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে কি উৎপাদনের উপকরণগুলোর উপর কি ব্যক্তিগত মালিকানা থাকবে এবং সরকারি বাধা থাকবে না, অবাধ দাম প্রক্রিয়া পরিচালিত হবে। এই হচ্ছে কি তোমার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, কি বৈশিষ্ট্য সমূহ। আচ্ছা, তাহলে এর মধ্যে একটি হচ্ছে কি সম্পদের ব্যক্তিগত মালিকানা। কি 1 নাম্বার সম্পদের ব্যক্তিগত মালিকানা। সম্পদের ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত মালিকানা, সম্পদের ব্যক্তিগত মালিকানা। এটার মানে কি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজের অধিকাংশ সম্পদ বা উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা বজায় থাকে। সম্পদের এই মালিকানা আইনের দ্বারাও কি স্বীকৃত। এই সম্পদের সকল উপকরণের উপর কি থাকবে, সম্পদের সকল উপকরণের উপর কি ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকবে, এটা কি আইনগতভাবেও কি স্বীকৃত থাকবে। এজন্য সম্পদের ব্যবহার, উৎপাদনের পরিমাণ, তাছাড়া পদ্ধতি সম্পর্কে ব্যক্তি পর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হবে। সেখানে কি ব্যক্তি তার সম্পদের অবাধ ভোগ দখল ও বিক্রয়ের স্বাধীনতা ভোগ করে। অর্থাৎ ব্যক্তি কতটুকু উৎপাদন করবে, কতটুকু ভোগ করবে, এটা টোটালি কি ব্যক্তির কি ভোগ দখল বিক্রয়ের স্বাধীনতার উপর ভোগ করে। অর্থাৎ ব্যক্তির উপরে কি নির্ভর করে যে সে কতটা ভোগ করবে, কতটা দখল করবে, কতটা উৎপাদন করবে। এই হচ্ছে তোমার সম্পদের ব্যক্তিগত মালিকানা। তারপরে দ্বিতীয়টি হচ্ছে কি আমাদের যে কি ব্যক্তিগত উদ্যোগ। কি ব্যক্তিগত উদ্যোগ, ব্যক্তিগত উদ্যোগ। অর্থাৎ এক্ষেত্রে কি হবে যে উৎপাদন ভোগ বিনিয়োগ, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে যে ধনতন্ত্রে অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হবে। যেহেতু ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা কি সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে, সেক্ষেত্রে কি ব্যক্তিগত উদ্যোগে কি এই অর্থব্যবস্থা পরিচালিত হবে। উৎপাদন, বিনিয়োগ, তারপরে হচ্ছে বিনিময়, বন্টন, ভোগ সকল ক্ষেত্রে বেসরকারি উদ্যোগের প্রাধান্য থাকে। অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগের প্রাধান্য থাকবে কি সকল ক্ষেত্রেই। এছাড়া আরেকটা হচ্ছে অবাধ প্রতিযোগিতা। কি নাম্বার 3 হচ্ছে কি অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সকল ক্ষেত্রে কি অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। প্রতিযোগিতার ফলে নতুন নতুন দ্রব্যের কি উদ্ভাবন সম্ভব হয় এবং উৎপাদনের খরচ কি হ্রাস পায়। প্রতিযোগিতার ফলে কি হবে, নতুন নতুন দ্রব্যের উদ্ভাবন হবে এবং সেক্ষেত্রে কি উৎপাদন খরচ হ্রাস পায়। আবার ক্রেতা ও বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই যে যেহেতু কি অবাধ প্রতিযোগিতা থাকে, সেক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কি হবে, দর কষাকষির মাধ্যমে কি দ্রব্যের দাম নির্ধারিত হবে। তারপর আরেকটি হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, নাম্বার 4 স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা
অর্থাৎ এক্ষেত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যেহেতু ধনতান্ত্রিক অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ থাকে না, তাই এই অর্থব্যবস্থায় চাহিদা ও যোগানের মাধ্যমে তথা বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই ক্ষেত্রে যেহেতু যে অর্থব্যবস্থায় চাহিদা ও যোগানের ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ থাকে না, এক্ষেত্রে কী করে চাহিদা ও যোগানের মাধ্যমে বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয়। যেমন বাজারে কোনো দ্রব্যের যোগান অপেক্ষা চাহিদা বেশি হলে ওই দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। আবার বিপরীতভাবে যদি যোগানের তুলনায় চাহিদা কম হয় তাহলে দাম হ্রাস পাবে। অর্থনীতিতে এরূপ দাম ব্যবস্থাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। তারপরে আরেকটি হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। নাম্বার 5, ভোক্তার সার্বভৌমত্ব। ভোক্তার সার্বভৌমত্ব ভোক্তার সার্বভৌমত্ব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার স্বাধীনতা স্বীকৃত থাকে। ভোক্তার পছন্দের ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না। এক্ষেত্রে যেহেতু সম্পদের মালিকানা ব্যক্তি মালিকানা পরিচালিত হয় অর্থব্যবস্থা, সেক্ষেত্রে ভোক্তার হবে স্বাধীনতা স্বীকৃত থাকে। ভোক্তার পছন্দের ক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারে না। উৎপাদনকারীরা ভোক্তার চাহিদা অনুযায়ী দ্রব্য উৎপাদন করে থাকে। এটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটি মূল কথা। যে জন্য ধনতান্ত্রিক ব্যবস্থায় ভোক্তা সার্বভৌম, এই কথাটি প্রচলিত রয়েছে। তারপরে মুনাফা অর্জন, আরেকটি হচ্ছে নাম্বার 6, মুনাফা অর্জনের ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে অর্থব্যবস্থা পরিচালিত হয়। যেসব ক্ষেত্রে মুনাফার সম্ভাবনা বেশি থাকে উৎপাদনকারীরা সেক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করে থাকে। মুনাফা অর্জন করাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার একটা মূল বা প্রধান বৈশিষ্ট্য। তারপর হচ্ছে আয় বৈষম্য। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আয় ও সম্পদের বন্টনের অসমতা বা বৈষম্য থাকে। এক্ষেত্রে ব্যক্তি সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকা এবং মুনাফা অর্জন এই প্রধান উদ্দেশ্য, যেহেতু সেক্ষেত্রে আয়ের বৈষম্য দেখা যায়। অর্থাৎ এক্ষেত্রে করা হয় যে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকায় আয় বন্টন অসম হয়। এক্ষেত্রে যার সম্পদ যত বেশি তার আয় তত বেশি, যার সম্পদ বেশি হবে তার আয়ও বেশি হবে। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর অস্তিত্ব। এই শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর অস্তিত্ব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যেহেতু সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে, অবাধ প্রতিযোগিতা থাকে এবং ভোক্তার সার্বভৌমত্ব থাকে, মুনাফা অর্জনের মূল লক্ষ্য থাকে, সেক্ষেত্রে আয়ের অসম বন্টন হয়। সেক্ষেত্রে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীর উদ্ভব থেকে থাকে। সমাজে মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। আর ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক মালিক দ্বন্দ্ব একটি স্বাভাবিক ঘটনা। একটি স্বাভাবিক ঘটনা। তারপরে শ্রমিক শোষণ। আরেকটা হচ্ছে যে শ্রমিক শোষণ বিশুদ্ধ ধনতান্ত্রিক সেটি হচ্ছে যে বিশুদ্ধ মালিক শোষণ। আরেকটি হচ্ছে শ্রমিক শোষণ।
শোষণ। ধনতান্ত্রিক ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো যে শ্রমিকরা শোষিত হবে, আয়ের বৈষম্য থাকার কারণে শ্রমিকরা কি শোষিত হবে। এটাই ধনতান্ত্রিক ব্যবস্থার আরেকটি অর্থব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর দীর্ঘায়িত না করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে এবং তোমরা যাতে মাদকমুক্ত পরিবেশে বড় হয়ে ওঠো সেই প্রত্যাশা রেখে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।